দেশের রাজনীতি যদি খারাপ হয় আমাকে এসে ঠিক করতে হবে। আমি সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর আর সভাপতি থাকার পর আমার ব্যবহারে কোনো পরিবর্তন দেখতে পাবে না। পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট, একমাত্র মৃত্যু হচ্ছে পার্মানেন্ট, ওটাই আসবে কনফার্ম, বাদ বাকি কোনো কিছু কনফার্মেশন নেই। বামফ্রন্টে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা গুন্ডামি করতেন, যারা বিরোধীদের মারতেন, তারাও মাস্টারমশাই হতেন। গুন্ডামি করতেন, বিরোধীদেরকে মারতেন, হাত কেটে নিতেন, আলাদা বিষয়। কিন্তু এই ধরনের সোনার চেন, কুকুর বাঁধার মতো এরকম কিন্তু নেতা আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। নানাভাবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাকে উপরের দিকে তুলে ধরার জন্য চেষ্টা করছি, সফল হয়েছে কিছুটা। সেই জন্য মানুষের আশীর্বাদ পেয়েছে। মানুষের আশীর্বাদ এইভাবে থাকলে পরে আরও অনেক কিছু করব। দুর্ভাগ্যের বিষয় কি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে সেটা রাজ্য সরকার তুলে দেয়নি। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ থাকে আমিই চালাবো, রাজ্য সরকার কীভাবে প্লেন চালাবে, চালানো সম্ভব না রাজ্য সরকারের। সে এখনও সেই জেদ নিয়ে বসে আছে। বালুরঘাট থেকে আমার বিশ্বাস এবার দেখুন 6টি সিটের মধ্যে 1টি সিট একটু টাফ আছে। বাদ বাকি আমার মনে হয় যে ওই যদি আমাদের ইকুয়েশন ঠিকমতো হয় 6 নাম্বার 6 নাম্বার যে সিট, তাহলে পরে আমরা ছটি প্রার্থনা বিচার পাবে, চিন্তার কিছু নেই। বিচার আমরা দিয়েই ছাড়বো। এই সরকারকে বাধ্য করব বিচার ব্যবস্থার প্রতি যে আনুগত্য, অপরাধীদেরকে বিচার ব্যবস্থার আন্ডারে নিয়ে আসার জন্য, যেন অপরাধীরা তাদের সাজা পায়। আপনি তো রাজ্য সভাপতি ছিলেন, আপনার কোন জুটিটা সব থেকে প্রিয়? সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য? সাংসদ হওয়ার পর তার বাড়ির কি নকশা চিত্র পাল্টেছে? উত্তরবঙ্গের সাংসদ কে চিনবে? আমি ট্রামে, বাসে, ট্রেনে ঘুরেছি। আমি যেহেতু মেট্রো চড়তে অভ্যস্ত নই, গ্রাম থেকে মানে মফস্বল শহর থেকে আসা, তো এখনও মনে আছে আমরা ঠিকমতো দিতে পারছিলাম না ওগুলো। ওখানে যে সিকিউরিটি থাকে, কন্ট্রাকচুয়াল কর্মী হবে রেলের, তারা ওটা নিয়ে রাগারাগি করছে, আরে কিচ্ছু পারে না এইভাবে দিন। এখনও মনে আছে, তখন আমি সাংসদ ছিলাম। তো স্বাভাবিক, সে তো জানে না যে আমি সাংসদ। এখন আমার পরিবারও মিস করে, তারা বলে যে তোমার সিকিউরিটি হয়ে যাওয়ার জন্য আমরা খেতে পাই না ওইখানে গিয়ে। সুকান্ত মজুমদারের তো পরিবার রয়েছে, 2 মেয়ে রয়েছে, সুকান্ত মজুমদার কি গ্যাস নিয়ে একটু সংকটে ভুগছে? আমার মাথায় নেই, আমার মাথায় পশ্চিমবঙ্গ, ভোট, বিজেপি এইসবই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি কোনো ক্যারেক্টার নিয়ে বলতে চাই না, কারণ হাজার হোক তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তো অনুব্রত মণ্ডলকে আমার কেন যেন দেখলে পরে মহাভারতের কিচকের কথা মনে পড়ে। চেহারাটা দেখলে মনে হয় কিচক ভাব আর কি। শোনো শোনো বঙ্গ, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। নমস্কার, বাংলা হান্টের পডকাস্ট পর্বে সকলকে স্বাগত। এই মুহূর্তে বাংলা হান্টের পডকাস্টে এবং স্টুডিওতে যিনি আমার সাথে রয়েছে, তার আলাদা করে প্রয়োজন হয় না। তার স্পষ্ট বক্তব্য, মার্জিত বক্তব্য এবং শিক্ষিত যে মনোভাব, সকলের প্রতি উদার যে মানসিকতা রয়েছে, তার দ্বারা বিজেপি কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় রয়েছে। শুধুমাত্র রাজ্য নয়, কেন্দ্রেও দাপিয়ে বেড়াচ্ছে বাংলার এই সন্তান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে বাংলা হান্টের স্টুডিওতে বসে আছে। নমস্কার দাদা। নমস্কার। প্রশ্ন তো অনেক রয়েছেই 26শে ভোটের আগে, কিন্তু সব প্রশ্ন শুরু করার আগে একটা প্রশ্ন আমি যুক্ত করেছি। সেটা হলো, অমিত শাহজি তিনি আজকের বঙ্গ সফরে এসেছিলেন, আপনি পাশে বসেছিলেন আজকে। সেখান থেকে দিল্লি ফিরতে না ফিরতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে আগুন। সুকান্তবাবু, এই আগুনটা কি পরিবারে লাগলো নাকি সভাতেই লাগলো? দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের সময় খারাপ যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যাই করার চেষ্টা করছে, উল্টো ঘটনা ঘটছে। যেটা মানুষকে বোঝাতে চাইছেন, মানুষ সেটা নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করলেন কিছুদিন আগে, ধর্ণায় লোক নেই। মানে এর আগে তো আমরা কোনোদিন বাংলায় এই ধরনের চিত্র দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এখন বিভিন্ন জায়গায় যে সভা করছেন, সেই সভাগুলোতে উনি মাইক হাতে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যাচ্ছেন। ভাইপো র্যাম্প করে হাঁটছেন, কেউ র্যাম্পে হাঁটছেন সোজা, কেউ ডায়াগোনালি হাঁটছেন। তো পুরো ব্যাপারটা এখন মানে ঘেটে যাকে বলে তৃণমূল কংগ্রেসের বর্তমানে তাই অবস্থা। তৃণমূল কংগ্রেসের অবস্থা এবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে হারছে, এবং হারলে পরে মানুষ যেটা হয় যে অনেকে পছন্দ করে, যেমন বামফ্রন্টের সময় বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন যে একটা গ্রেসফুল এক্সিট, যে আমরা হারছি ঠিক আছে, আমি গ্রেসফুলি বেরিয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে পারছেন না, সেই জন্য এখন নানা রকমের লাফালাফি হচ্ছে। এই আগুন হয়তো আক্ষরিক অর্থে তো আমরা চাইবো না কোথাও আগুন লাগুক, আমরা চাইবো সুস্থ থাকুক সবাই, সাবধানে থাকুন। আমরা যেটা মনে হচ্ছে এটা একটা আলংকারিক হতে পারে, তৃণমূলে সত্যিই মনে হয় আগুন লেগেছে। সুকান্তবাবু, তৃণমূলের অবস্থা তো আপনি বললেন 26শে ভোটের আগে যে ঘেটে হয়ে আছে।
বিজেপির কি অবস্থা? মানে 21-এও আপনাদের রব উঠেছিল যে পরিবর্তন হবে, পরিবর্তন দেখলাম না আমরা। 26-এও আপনারা বলছেন যে পরিবর্তন হয়ে গেছে, বাংলার মানুষের মন পাল্টে ফেলেছে। মানে আদৌ কি পরিবর্তন হবে 26-এ? দেখুন, রাজনৈতিক কোনো একটি দলের আমার মনে হয় একটা যে গ্রোথ পিরিয়ড থাকে না, সময়ের সাথে সাথে রাজনৈতিক দলের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটা একবারে জাম্প করে কোনো সময় হতে পারে না। আমাদের 2019-এ আমরা প্রথম 18টা সিট নিয়ে ময়দানে নামলাম। তারপরে আমরা হাতে সময় পেয়েছিলাম 2 বছরেরও কম, 21-এর ভোট। স্বাভাবিকভাবে আমাদের পার্টিকে অনেক কিছু করতে হয়েছিল, অন্য দল থেকে লোক নিতে হয়েছিল, আমাদের লোকের সংখ্যা কম ছিল, আমাদের অন্য পার্টি থেকে যারা এসেছিলেন তাদের মধ্যে কিছু ছিলেন, বাদবাকিরা চলে গেছেন, কিছু আছেন এখনও, বাদবাকি সব চলে গেছেন। তো সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টির যে প্রিপারেশনের টাইম দরকার ছিল সেই সময়টা আমরা পাইনি। এবার ভারতীয় জনতা পার্টি অনেক বেশি গোছানো, অনেক বেশি আমরা গভীরভাবে কাজ করছি। আমরা আমাদের কাজগুলো যতটা গভীরে করছি তত পেনিট্রেশন তত নিচে ভালো হচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে এই মুহূর্তে প্রস্তুত আছে আগামী যে নির্বাচন অর্থাৎ 26-এর যে নির্বাচন, আপকামিং ইলেকশন, সেই ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে এখানে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার গঠন করার জন্য। এবং সেটা শুধুমাত্র একটি রাজ্যে সরকার গঠন করব এই জন্যই নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, ভারতবর্ষকে ঠিক রাখার জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। যদি অন্য কোনো রাজনৈতিক দল থাকতো যারা জাতীয়তাবাদী, যারা রাষ্ট্রহিতকে আগে রাখে, আমরা বলতাম যে তারা হলেও কোনো অসুবিধে নেই। বাংলায় এই মুহূর্তের দেশ সর্বোপরি, এই মানসিকতার কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসা একান্ত প্রয়োজন। আর এই মুহূর্তে বাংলার সামনে, বাংলার মানুষের সামনে ভারতীয় জনতা পার্টি ব্যতীত অন্য কোনো রাষ্ট্রবাদী বা রাষ্ট্রকে প্রথমে রাখে এরকম দল নেই। স্বাভাবিকভাবে দেশকে যদি ঠিক রাখতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনতেই হবে, নচেত আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট হিসেবে পরিগণিত হবে। সুকান্তবাবু, আমরা যারা সদ্যমাত্র কলেজের গণ্ডি পেরিয়ে সাংবাদিকতা করছি তাদের কাছে আপনি শিক্ষক সমতুল্য, কারণ প্রফেশনালি যদি দেখি আমরা ভীষণভাবে শিক্ষিত, আপনি পিএইচডি করেছেন, আপনি হঠাৎ করে রাজনীতিতে কেন এলেন? রাজনীতিতে কেউ দুর্নীতি ছাড়া থাকতে পারে না, কিন্তু আপনি এত মার্জিত বক্তব্য রাখেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এত সাধারণ মধ্যবিত্তের মতো জীবনযাপন আপনার, কেন রাজনীতি বেছে নিলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা আদর্শবোধের সাথে আমি যখন ক্লাস 11-এ পড়ি সেই সময় সেই আদর্শবোধের সাথে পরিচয় হয়েছিল, যাকে বর্তমানে অনেকেই চেনে জানে, যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর পূর্ণ করেছে এবার। 1925 সালে প্রতিষ্ঠা হয়েছিল সংঘের, তো 2025 সালে 100 বছর পার হয়েছে। তো আমি যখন স্কুলে পড়ি তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সম্পর্কে আসি ক্লাস 11-এ পড়া অবস্থায়। তারপরে দীর্ঘ 22 বছর আমি সংঘে কাজ করেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষা আমাকে শিখিয়েছে যে দেশ সর্বোপরি, কান্ট্রি ফার্স্ট। পরবর্তী সময়ে যখন আমি আমার ব্যক্তিগত জীবনে নিজের পায়ে দাঁড়ালাম, যখন চাকরি পেলাম, বিভিন্ন স্তরে চাকরি করলাম, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, তার আগে স্কুল, অবশ্যই স্কুলেও পড়িয়েছি আমি 1 বছর। তো স্বাভাবিকভাবে তখন মনে হলো যে রাষ্ট্রের জন্য কিছু কন্ট্রিবিউট করা দরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আমরা কন্ট্রিবিউট করতাম, সেখানে কন্ট্রিবিউট করার অন্যরকম ব্যবস্থা ছিল। যেমন 19-এরই আগে সম্ভবত 2017-18 এরকম হবে, বিরাট বন্যা এসেছিল। আমি সেই বন্যাতে সংঘের হয়ে কাজ করেছিলাম, কোমর অবধি জলে নেমে। তো ভোটে প্রচারের সময় সেই ছবিগুলো খুব ভাইরালও হয়েছিল 2019 সালে। আমার কাছে ছিল না, অন্যরা ছেড়েছিল। তো যখন আমার সামনে এই সুযোগ এলো, রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন ছিলাম, কারণ আমরা বিশেষ করে আমি যখন এইচএস পাস করি, যখন এইচএস +2 করার পর নাগরিক হই, সেই সময় অটল বিহারী বাজপেয়ী, তখন তিনি প্রধানমন্ত্রী। আমি কলেজে পড়া অবস্থায় অটলজির ভাষণ শোনা, আমরা আমি কলেজ থেকে ফিরে এসে টিভিতে লোকসভা টিভির যে টেলিকাস্ট হতো চালিয়ে দেখা, বিভিন্ন লোকের সুষমা স্বরাজের ভাষণ শোনা, দেখে আকৃষ্ট হয়েছিলাম রাজনীতিতে। অটলজিকে দেখে বিশেষ করে আকৃষ্ট হওয়া, তার অসাধারণ বক্তব্য, বাগ্মিতা আমাকে বারবার বিস্মিত করেছে, এবং সেখান থেকে ইচ্ছে ছিল রাজনীতিতে আসা। দেখুন, আমি বিশ্বাস করি যে রাজনীতি খারাপ, এটা যদি আমরা দূর থেকে বলি তাহলে আমার মনে হয় রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া। যদি কোনো জায়গা খারাপ হয়, আমার ঘরের বাথরুম যদি নোংরা হয়,
বাইরে থেকে তো কেউ আসবে না সেটাকে পরিষ্কার করার না। তা আমার দেশের রাজনীতি যদি খারাপ হয় তা আমাকে এসে ঠিক করতে হবে, আমাকে স্বল্প পরিসরে হলেও আমাকে প্রমাণ করতে হবে যে এইভাবেও করা যায়, এটাও একটা অল্টারনেটিভ ওয়ে। কেন্দ্রীয় মন্ত্রী হয়েও এটা এইভাবে থাকা যায়। আমি সাংসদ হওয়ার পর যখন সিকিউরিটি ছিল না, সেরকম পরিচিতিও ছিলাম না, স্বাভাবিক উত্তরবঙ্গের সাংসদ কে চিনবে, আমি ট্রামে বাসে ট্রেনে ঘুরেছি। এবং আমার এখনও মনে আছে, আমি আমার সাংসদ হওয়ার পর একবার আমার পরিবারকে নিয়ে, আমার বড় মেয়েকে নিয়ে মেট্রোতে চালাতে এসেছিলাম, কারণ তাদের মেট্রো চড়ার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তখন মেট্রোতে, এখন কী হয়েছে আমার জানা নেই, ছোটো ছোটো কয়েন আছে না, সেই কয়েনটা দিতে হয়। তো আমি যেহেতু মেট্রো চড়তে অভ্যস্ত নই, গ্রাম থেকে মানে মফস্বল শহর থেকে আসা, তো এখনও মনে আছে আমরা ঠিকমতো দিতে পারছিলাম না ওগুলো। তো ওখানে যে সিকিউরিটি থাকে, কন্ট্রাকচুয়াল কর্মী হবে রেলের, তারা ওটা নিয়ে রাগারাগি করছে, আরে কিচ্ছু পারে না এইভাবে দিন। এখনও মনে আছে, তখন আমি সাংসদ ছিলাম। তো স্বাভাবিক, সে তো জানে না যে আমি সাংসদ। আমি শিয়ালদায় এসে, ওখানে লজ আছে, পূর্ণ লজ, ওখানে থাকতাম উইথ ফ্যামিলি। যখন আমি সাংসদ তখন আমি জানতাম না যে রেলের ব্যবস্থা থাকে। তো ওখানে নিচে ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটটা যেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, নিচে ফ্লাইওভারের নিচে খুব ভালো কচুরি পাওয়া যায়, ক্লাব কচুরি যেটাকে বলে। দুটো দোকান আছে, একদিকে কচুরি পাওয়া যায়, ডান দিকে মানে শিয়ালদার থেকে এলে পরে ডান দিকে কচুরি পাওয়া যায়, বাঁ দিকে হচ্ছে ওই পাউরুটি, ওর উপরে বাটার দিয়ে যেটা পাওয়া যায় আর কি, পাউরুটি টোর। তো আমি খেতে যেতাম ওখানে। তো সবাই কেউ চিনতো না। একদিন হঠাৎ করে একটা ছেলে দেখি হাঁ করে খাচ্ছে, সে আমার সাথে ক্লাব কচুরি খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তো আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আপনি এখানে? বললো তুমি কে? তখন বললো আমার বাড়ি বালুরঘাটে, মানে আমার জেলাতে। সে চিনতে পেরেছে যে আমার সাংসদ। সে আপনি এখানে খাচ্ছেন? না আমি এখানে খাই, তো পছন্দ করি, খুব ভালো। এবং এখনও স্টিল নাও আমি মিস করি ওই ক্লাব কচুরি হোক বা ওই যে ব্রেড বাটার টোস্ট যেটাকে বলে আর কি। তো আমার পরিবার নিয়ে আমি থেকেছি, খেয়েছি এক সময়। এখন আমার পরিবারও মিস করে, তারা বলে যে তোমার সিকিউরিটি হয়ে যাওয়ার জন্য আমরা খেতে পাই না ওইখানে গিয়ে। তো আমার যেটা মনে হয় যে আমরা কেউ হয়তো সাংসদ হই, রাজনীতিতে যারা আসি, কেউ হয়তো মন্ত্রী হতে পারি তাদের মধ্যে থেকে, কিন্তু মনে রাখতে হবে জীবনে দিস থিংস আর নট পার্মানেন্ট। আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে। প্রস্তুত, একদম প্রস্তুত। এবং সেই জন্য এটা বলা কেমন হবে জানি না, আমি সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর আর সভাপতি থাকার পর আমার ব্যবহারে কোনো পরিবর্তন দেখতে পাবেন না। অনেক সভাপতি সরে যাওয়ার পর তার মন খারাপ হয়েছে, হেন হয়েছে, অমুক হয়েছে। আমার সভাপতি থাকার আগে আমি যেভাবে পার্টির প্রোগ্রাম করতাম, এখনও সেই একইভাবে পার্টির প্রোগ্রাম করি। আমি নিজের কোনো পরিবর্তন করিনি। তার কারণ আমি প্রথম দিন থেকে জানতাম যে আজ আমি সভাপতি আছি, কালকে থাকবো না, অন্য কেউ হবে। এখন যিনি আছেন তিনিও থাকবেন না, তারপর অন্য কেউ হবে। আমি যদি ধরেই নিই এই পথ বা এই আমার প্রতিষ্ঠা পার্মানেন্ট, পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট নেই, একমাত্র মৃত্যু হচ্ছে পার্মানেন্ট, ওটাই আসবে কনফার্ম, বাদ বাকি কোনো কিছু কনফার্মেশন নেই। আচ্ছা, এই যে আপনি বললেন যে সাংসদ হওয়ার পর কচুরি খেতে গেছেন পরিবারকে নিয়ে, মেট্রো চড়েছেন, কলকাতা মেট্রো। আমরা তৃণমূলের কাউন্সিলরের বাড়ি দেখি হাতি বাড়ি, রাজপ্রাসাদ, সাদা রঙের অট্টালিকা। আপনার বাড়ি আমি কখনো বালুরঘাট যাইনি, আমার জিজ্ঞাসা রয়েছে। সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর তার বাড়ির কি নকশা চিত্র পাল্টেছে? দেখুন, বাড়ি আমার একই আছে বাড়িতে, তবে এখন বাড়িতে থাকা হয় না। একটা ফ্ল্যাট নিয়েছি রিসেন্টলি, আমার বছর হলো, 2 বছর হবে হয়তো। লোনে আছে, লোনে চলছে, এবং সেই ফ্ল্যাটে আসতে প্রতিমন্ত্রীর লোনে চলছে ফ্ল্যাট। আমার হাউস বিল্ডিং লোন আছে, আমার এবং আমার ওয়াইফও কর্মরতা শিক্ষিকা। আমরা দুজনে মিলে জয়েন্টলি লোন নিয়েছি। এর আগেও একটা লোন ছিল, সেটা শোধ করে এটা নিয়েছি। মালদার যে ফ্ল্যাটটা, আমি তখন মালদাতে থাকতাম আমরা, ওটা আরও ছোট ফ্ল্যাট ছিল। তো এবার একটু বড় নিতে হয়েছে, কারণ মা বাবাও আমাদের সাথে থাকেন। তো স্বাভাবিকভাবে তাদের একটা ব্যবস্থা এবং আমাদের ব্যবস্থা দুটো মিলে বড় দুটো ফ্ল্যাট একসাথে নিতে হয়েছে, সেখানে লোনটাও একটু বেশি হয়েছে। তো আমি ওই লোনটা শোধ করে তারপরে এই লোনে ঢুকেছি। বাড়ি আমাদের আগে যা ছিল তাই আছে। বাড়িতে এখন সিকিউরিটি গেলে পরে সিকিউরিটিগুলোরও থাকে। বাড়িটা ছাড়তে বাধ্য হলাম, ইন দ্য সেন্স ছাড়তে বলতে শিফট করতে, কারণ ওই বাড়িতে আমার মেয়ে যেহেতু বড় হয়েছে, ওর একটা পড়ার জন্য আলাদা ঘর দরকার, ওখানে আর ব্যবস্থা ছিল না। সেই জন্য বাধ্য হয়ে ফ্ল্যাটে এলাম। আর আমার ধীরে ধীরে ইচ্ছেও আছে যে যেহেতু 2 মেয়ে, ওদেরও হয়তো ভবিষ্যতে বড় হবে, যখন বিয়ে থা হবে, তো স্বাভাবিকভাবে বাড়িঘর রেখে কী করবো, ওগুলো সব বিক্রি টিক্রি করে দেবো। আস্তে আস্তে ফ্ল্যাটটাও ছোটো করে নেব, সিঙ্গেল ফ্ল্যাটে থাকবো আগামী দিনে। যখন মা বাবাও তো এক সময় থাকবে না, তাদের জন্য আর ফ্ল্যাট প্রয়োজন হবে না, তখন আস্তে আস্তে যত সময় যাবে, সময়ের সাথে সাথে মানুষকে
তার বিষয়ে আসলে ছোট করা উচিত, তাহলে অ্যাটাচমেন্টটা কম হয়। নাহলে তৃণমূলের তো দেখছি বেড়ে যাচ্ছে পদ দেখুন পাওয়ার তাদের তারা কেন পছন্দ করে আমি বুঝতে পারি না। আমি তো আমার মনে হয় যে আমি হয়তো তাদের থেকে অনেক কম টাকার মানুষ হতে পারি, কিন্তু অনেক শান্তিতে আছি, অনেক প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে কথা বলে। আর আলটিমেটলি আমার এটাই মনে হয় যে এত টাকা রোজগার করেছে বা দিনের শেষে তো ভাত বা ডায়াবেটিসের জন্য হয়তো সেটাও খেতে পায় না, একটা রুটি খায় হয়তো দিনের শেষে, সোনা তো খেতে পারে না, তো অত কিছু দিয়ে কী হবে। আচ্ছা মানে আমরা দেখেছি এখন যখন গ্যাস নিয়ে একটা সংকট হচ্ছে, পরিবারের যে কর্তা মানে বাবা যে মানে চাকরি করে, বাবাদের একটু এই গ্যাস বুকিং নিয়ে একটু চাপে পড়তে হচ্ছে, হয়তো তাদের অনেক দুদিন আগে থেকে বুকিং করে নিতে হচ্ছে। সুকান্ত মজুমদারের তো পরিবার রয়েছে, 2 মেয়ে রয়েছে, সুকান্ত মজুমদার কি গ্যাস নিয়ে একটু সংকটে ভুগছে? না, আমি মানে সৌভাগ্যবান বলতে পারি আর কি, যে আমার স্ত্রী পুরো পরিবারটা সামলায়। সে ওখানে থেকে মানে এই যে এখন তোমার সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার মেয়ের জ্বর, ওর ইউটিআই একটা ইনফেকশন হয়েছে ছোটো মেয়েটির, বাচ্চাটির, তো তাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে তার ইউরিন টেস্ট করা সমস্ত কিছু আমার স্ত্রী সামলায়। সে করে বলে আমি এখানে তোমাদের ইন্টারভিউ দেওয়া হোক বা পার্টির কাজ করা হোক বা আজকে প্রেস কনফারেন্সে থাকা হোক করতে পারি। তো এই জন্য আমি বলবো নিজেকে ভাগ্যবান মনে করি, আমার স্ত্রী পুরো বিষয়টি সামলায়। তো সেই জানে কোথায় গ্যাস আছে নেই, এই সমস্ত বিষয়টি তার মাথাতেই আছে, আমার মাথায় নেই। আমার মাথায় পশ্চিমবঙ্গ, ভোট, বিজেপি এইসবই আছে। 26 অবশ্যই 26। সুকান্তবাবু, এই যে বাড়িতে 2টো মেয়ে রয়েছেন, স্ত্রী কর্মরত, আপনার লোকসভা ভোটেও আমরা প্রচারে দেখেছি বারবার দিদিকে, সেখানে দাঁড়িয়ে রাজ্যে নারীরা নিরাপদ নয়, বারবার আজকে অমিত শাহজি এসেও বলেছেন। সে বিষয়ে আপনি কি চিন্তিত মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, যে 2 মেয়ে রয়েছে, আমি কাজে ব্যস্ত রয়েছি, বা বাংলার প্রতিটি বাড়িতে যে মেয়েরা রয়েছে তাদেরকে নিয়ে আপনি চিন্তিত বাবা হিসেবে? দেখুন, যে কোনো মেয়ের বাবা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা স্থিতি, তাতে মেয়ের সুরক্ষা নিয়ে প্রত্যেকেই চিন্তিত। দেখুন, সব ছেড়ে দিন, এই যে বাংলার যে 2টো ঘটনা রিসেন্টলি যে ঘটেছে, একটা আরজি করের মতো মেডিকেল কলেজের মধ্যে অন ডিউটি থাকা অবস্থায়, এটা দেখুন অন্যান্য 5টা মানে এর মতো ঘটনা নয়, কিন্তু মানে এর যে আমরা যদি আর্থসামাজিক এর অ্যানালাইসিস করি বা নারীদের সুরক্ষার ব্যাপারে যদি চিন্তাভাবনা করি, সরকারি প্রেমিসেসের মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় যখন সে অন ডিউটি, তখন সে হচ্ছে, এবং এটা ভারতবর্ষে বিরল থেকে বিরলতম ঘটনা। ঠিক সেরকম এর ঘটনাটা যেটা ঘটেছে কসবা ল কলেজের, সেখানে একটি মেয়ে শুধুমাত্র কলেজে পড়তে গিয়ে তাকে কলেজের মধ্যে ইউনিয়ন রুম বা এরকম টাইপের কোনো একটা রুমের মধ্যে তাকে এটাতে মানে পড়তে হয়েছে। শুধু তাই নয়, যখন পুরো প্যান্ডোরা বক্সটা খুলে গেল, তখন আমরা দেখতে পেলাম বহু মেয়েকে, ওটাকে কনসেনসাস তো বলা যায় না, বলা উচিত, কোনো একটি সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা কোনো একজন ছাত্রনেতার লালসার শিকার হতে হয়েছে, এবং সেটা রেগুলার বেসিসে, বেশ কিছু ভিডিও চলে এসেছিলো তখন, রেগুলার বেসিসে মেয়েদেরকে সে ডেকে নিয়ে যেত, এই ধরনের ঘটনা ঘটেছে। তো কোন মেয়ের বাবা আছে যার এটা তার কাছে চিন্তার উদ্রেক করবে না? প্রত্যেকটি মেয়ের বাবা চিন্তিত, আমিও মেয়ের বাবা হিসেবে চিন্তিত। এই ধরনের পরিস্থিতি ভারতবর্ষের মধ্যে বিরলতম থেকে বিরল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে যাদের নাম বাদ চলে যাচ্ছে, 26-এ ক্ষমতায় এলে তাদেরকে আবার ভোটার কার্ড করে তাদেরকে আবার নাগরিকত্ব দেবে। কিন্তু কেন্দ্রের প্রতিমন্ত্রী রয়েছে, এই যে মুখ্যমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে গিয়ে যে এই ধরনের মন্তব্য করছেন, আপনি কিভাবে দেখেন? এখন প্রথম কথা বলে দিই যে মুখ্যমন্ত্রীর তো ফেরত আসার কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না, তার এখানে ফেরত আসার কোনো জায়গা নেই মানে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায়। দ্বিতীয়, যদি তর্কের খাতিরে ধরে নিয়ে উনি ফেরত আসছেন, যাদের নাম বাদ গেছে তাদেরকে ফেরাতে পারে একমাত্র যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনাল। তো সেই ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করবে, যদি সেই ট্রাইব্যুনাল মনে করে, মানে অবভিয়াসলি তাদের ইচ্ছে মতো তো নয়, কাগজপত্রের উপর ভিত্তি করে যদি তারা মনে করেন যে এদের ফেরত আসা উচিত, তবেই তারা ফেরত আসতে পারবে। কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ ফেরত আনতে পারবে না। সুকান্তবাবু, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আপনি বক্তব্য যে দিচ্ছেন, খুব মার্জিত ভাষায় বক্তব্য দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে মার্জিত ভাষাকেই মানুষ পছন্দ করছে, কিন্তু একটা রাজনীতিতে থেকে দুর্নীতি ছাড়া মার্জিত ভাষায় বক্তব্য রেখে কিভাবে টিকে থাকা যায়? দেখুন, আমার মনে হয় যে রাজনীতিতে প্রত্যেকের নিজস্ব স্টাইল থাকে, এবং এখন যে বিভিন্ন ধরনের কুকথা
আক্রমণাত্মক আমরাও বলি না যে সে নয়, কিন্তু যে বাংলার যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিকে তৃণমূল আসার পর যে ধরনের পরিবর্তন হয়েছে, বাংলায় অ্যাটলিস্ট এরকম ছিল না যে বাংলায় কোনো নেতার গলায় মোটা সোনার চেন দেখা যাবে, হাতে একটা বড় সোনার তাগা দেখা যাবে বা বালা দেখা যাবে। এই ধরনের কিন্তু নেতৃত্ব আমরা অন্ততপক্ষে যখন বড় হয়েছি বাংলার রাজনীতিতে কোনোদিনও দেখিনি। বরঞ্চ বামফ্রন্টে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা গুন্ডামি করতেন, যারা বিরোধীদের মারতেন, তারাও মাস্টারমশাই হতেন। গুন্ডামি করতেন, বিরোধীদেরকে মারতেন, হাত কেটে নিতেন, আলাদা বিষয়। কিন্তু এই ধরনের মোটা সোনার চেন, কুকুর বাঁধার মতো চেনের সাইজের, এরকম আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। তৃণমূল আসার পর এই পট পরিবর্তন হয়েছে। প্রত্যেক জায়গার কাউন্সিলর তারা এক একজন গুন্ডা, এবং তারা এই আমি যে পোশাক আশাক বললাম ওরকম গলার চেন অমুক, এবং প্রত্যেকের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। এবং এই যে পরিস্থিতি, এটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অ্যাটমসফিয়ার, এর পরিবর্তন প্রয়োজন। তো পরিবর্তন করতে গেলে কাউকে না কাউকে তো করে দেখাতে হবে, কাউকে না কাউকে তো সামনে একটা এক্সাম্পল রাখতে হবে যে হ্যাঁ এরকমও হওয়া যায়, এরকমও নেতা হওয়া সম্ভব। আমার তো রাজনীতি করতে কোনো অসুবিধা হয় না, আমি আমার বক্তব্য রাখছি, আমি আমার বক্তব্যে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করছি, মাঝে মাঝে আমাদেরকেও দু চারটে কড়া কথা বলতে হয়। রিসেন্টলি আমি নিজের এলাকায় গেছিলাম, পুলিশ সম্পর্কে কিছু বলতে হয়েছে। আপনি গানের ছন্দের মাধ্যমে বলেছিলেন, গান কি শোনা হয়? গান তো খুব শোনা হয়, বিশেষ করে যখন বাড়িতে শোনা হয় না বা যখন ঘরে থাকি তখন শোনা হয় না। যখন আমি যাই একটা জায়গা থেকে আরেকটি জায়গায়, তখন ওই গাড়িতে গান চলে, গান শুনি, তখন গান শোনা হয়। হ্যাঁ, কয়েক জায়গায় আমার পাঁচালি খুব চলে। লক্ষ্মীর পাঁচালি খুব ভালো পড়েন, একদিন ব্রিগেড ময়দান থেকে পাঠ করেছিলেন, দু লাইন কি বলা যেতে পারে, মাথায় আছে? না, এখন তো মনে নেই। আমরা ওই প্রথমে একই স্টাইলে থাকে, শোনো শোনো বঙ্গবাসী শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। তো এইভাবে সেটাকে এক এক জায়গা অনুসারে করতে হয়। আমি যখন মথুরাপুরে গেছিলাম তখন মথুরাপুরের যে ছিল, মথুরাপুরের সাংসদ বাপিকে নিয়ে বলা ছিল, তো বাপি হালদারকে নিয়ে। তো এরকম প্রত্যেক জায়গায় জায়গায় পরিবর্তন হয়। যেমন আমি যখন বাঁকুড়ার তালডাংরাতে গেছিলাম তখন আমার লাইন ছিল যে শোনো শোনো বঙ্গবাসী শোনো দিয়া মন, অরূপের চুরির কথা করিব বর্ণন। তাকে সেখানে অরূপ চক্রবর্তী দেয়। তো এক এক জায়গায় এক এক রকমভাবে পরিবর্তন করতে হয়। সুকান্তবাবু, আপনি কার্টুন দেখতে পছন্দ করেন? একসময় খুব দেখতাম, এখন আর সময় পাই। আচ্ছা, ওই কার্টুনের চরিত্র নিয়ে যদি রাজনীতির বিরোধী যারা রয়েছে তাদেরকে যদি কোনো একটা নাম দেওয়া যেতে পারে, কাকে কি দেবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়? মুশকিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পৌরাণিক কোনো চরিত্র বা কার্টুন? এখন তো সত্যি কথা বলতে দেখা হয় না। আমরা ছোটবেলায় ওই লঞ্চ প্যাড বলে একটা ক্যারেক্টার আসতো, ডোনাল্ড ডাক ওই সিরিজেই সম্ভবত ছিল। ওই সব জায়গায় প্লেন চালাতে গিয়ে ক্রাশ করে দিত আর কি, ও ল্যান্ডিং করাতে পারতো না। এখন ভুলে গেছি কি নাম ছিল, কি ফিন্স সামথিং এরকম নাম ছিল সেই সিরিজটার। আমার তো ওকে মনে হয়, ও কল্যাণ ব্যানার্জির সাথে ওনার মিল পাওয়া যাবে। অনুব্রত মণ্ডলকে আমার কেন যেন দেখলে পরে মহাভারতের কিচকের কথা মনে পড়ে। চেহারাটা দেখলে মনে হয় কিচক কিচক ভাব আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি কোনো ক্যারেক্টার নিয়ে বলতে চাই না, কারণ হাজার হোক তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তো তবে আমার কেন যেন মনে হয় খ্যাপাটে পিসিগুলোর মতো হয়ে যাচ্ছে। সিরিয়ালে বা সিনেমায় যেরকম থাকে না, আগেকার সিনেমাগুলোতে খুব দেখা যেত যে ওই বাড়ির বিধবা পিসিমা, সে সবসময় কথা শোনায় ছেলের বউকে বা নাতনি বউকে, এরকম ওই টাইপের পিসিমা হয়ে যাচ্ছেন কেন? বেশ, 26-এ ভোটে আর কয়েকদিন বাকি রয়েছে। তার আগে আরেকটা প্রশ্ন, আপনি তো রাজ্য সভাপতি ছিলেন, আপনার কোন জুটিটা সব থেকে প্রিয়? সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ, নাকি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য? দেখুন, সবাই প্রিয় আমার কাছে। দিলীপ দা, শ্রমিক দা, প্রত্যেকেরই বাংলার রাজনীতিতে একটা বিরাট বড় অবদান আছে। দিলীপ ঘোষ এক ধরনের নেতা, মেরে দেবো ফাটিয়ে দেবো এই স্টাইলের পুরো দাবাং নেতা যাকে বলে। শ্রমিক দা হচ্ছে ইন্টেলেকচুয়াল টাইপের নেতা। শ্রমিক দা বক্তব্য অত্যন্ত ভালো, সুবক্তা। আমরা যখন ছোটোবেলায় যখন রাজনীতিতে বড় হচ্ছি বা রাজনীতির আগে বড় হচ্ছি, শ্রমিক দার বক্তব্য আমাদেরকে খুব টানতো। তো প্রত্যেকের নিজস্ব গুণ আছে, প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে, আর সব মিলে একটা ফুল, যেরকম ফুলদানিতে অনেক ফুল থাকলে পরে দেখতে সুন্দর লাগে, সেরকম বিজেপিটা সুন্দর এই জন্য কারণ এতে শ্রমিক ভট্টাচার্য আছে, এতে দিলীপ ঘোষও আছে, সুকান্ত মজুমদারও আছে, শুভেন্দু অধিকারীও আছে। সব মিলে একটা ফুলের তোড়া যেরকম হয় দেখতে,
বন্ধুর বাগানের যেমন নানা রকম ফুল, একটা গানের লাইন আছে না, সেই রকম। খেতে কি পছন্দ করে সুকান্ত মজুমদার? খেতে পছন্দ করি মাছ, মাটন আগে খুব পছন্দ করতাম, এখন একটু অ্যাভয়েড করতে হচ্ছে, মানে যেহেতু বয়স বাড়ছে, ডাইজেস্টিভ পাওয়ারও কমছে, হজম ক্ষমতা কমছে, তাহলে মটন আমার খুব ভালো মানে পছন্দের জিনিস। তবে কলকাতার ওই রেয়াজি খাসি নয়, ব্ল্যাক বেঙ্গল যেটা আর কি, যেটা আমাদের ওদিকে বা হুগলিতেও পাওয়া যায়, এদিকে হুগলিতে গেলে পাওয়া যায় ছোটো ছোটো যেগুলো ব্ল্যাক বেঙ্গল, সেই ব্ল্যাক বেঙ্গল। সুকান্তবাবু, আপনি তো উত্তরবঙ্গের ছেলে, তো সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের কী কী উন্নতির কথা ভেবেছেন? আমরা শুনেছি প্রধানমন্ত্রী যখন এসেছেন যে উত্তরবঙ্গে একটা হেলমেট তৈরি হওয়ার কথা রয়েছে, তো এইমস হওয়ার একটা কথা রয়েছে, সেখানে কী ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেহেতু এখনও সংকল্পপত্র, আমরা যাকে ম্যানিফেস্টো ইংরেজিতে বলি, সেই সংকল্পপত্র এখনও আমরা লাগু করিনি। অতএব আমি বলবো একটু ধৈর্য ধরুন। সংকল্পপত্রে আমরা উত্তরবঙ্গ স্পেসিফিক কিছু ঘোষণা করব। তার মধ্যে আমাদের যে চার্জশিট, সেই চার্জশিট জারি করতে গিয়ে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি স্পষ্ট বলেছেন উত্তরবঙ্গের হেলথ, এডুকেশন এবং যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে ভারতীয় জনতা পার্টি মনে করে যে ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। দেখুন, মূল যে জায়গায় সমস্যা, পশ্চিমবঙ্গের 18% মানুষ উত্তরবঙ্গে বাস করে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল এরিয়ার 18% ল্যান্ড বা ভূমি হচ্ছে উত্তরবঙ্গের, কিন্তু বাজেটের খুব সামান্য অংশ, মানে ওই 30 পয়সার কাছাকাছি, মানে 100 টাকায় 30 পয়সার কাছাকাছি উত্তরবঙ্গ তার ডেভেলপমেন্টের জন্য পায়। গতবার ছিল হচ্ছে বাজেটে, এই বাজেটে আমার দেখা হয়নি, গতবারের বাজেটে ছিল 861 কোটি টাকা উত্তরবঙ্গের জন্য। এবার তো ফুল বাজেট নেই, নয়, এবার হচ্ছে কাম চালাও বাজেট, যাকে পাতি বাংলায় বলে আর কি। সেই সময় যে ফুল বাজেট যখন হয়েছিল, বাজেট অন অ্যাকাউন্ট যাকে বলে, সেই সময় 861 কোটি টাকা মাত্র পশ্চিমবঙ্গের বাজেট থেকে দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের জন্য, যা শতকরা হিসেব করলে 1 টাকাও হয় না। অর্থাৎ 100 জনের 18 জন যেখানে বাস করে, সেই 18 জনের জন্য আপনি 1 টাকাও দিচ্ছেন না, 100 টাকার 1 টাকাও দিচ্ছেন না। এটা সম্পূর্ণভাবে উত্তরবঙ্গের সাথে বৈমাত্র্য সুলভ মনোভাব। এই জন্যই আলাদা করে বারবার উত্তরবঙ্গে ডেভেলপমেন্টের দাবি ওঠে, অনেকে অন্য রাজ্যের আলাদা রাজ্যের দাবি তোলে। ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড আমি ক্লিয়ার করে দিতে চাই। ভারতীয় জনতা পার্টি মনে করে বাংলাকে যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে গেছিলেন, সেই রূপেই উচিত, সেটাও আমি ক্লিয়ার করে দিই। এবং দেখুন, আমি হয়তো উত্তরবঙ্গ থেকে আসি, কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে, বা আমার পূর্বপুরুষ হচ্ছে পূর্ববঙ্গের মানুষ, তারা উত্তরবঙ্গে চলে এসেছিলেন, তাই আমি উত্তরবঙ্গের মানুষ হয়ে গেছি। কিন্তু আদপে আমরা সেই রিফিউজি যে ট্র্যাডিশন বা রিফিউজি যে পরিবার বলুন, সেই পরিবারের আমরা লিগাসি বহন করে চলছি। উত্তরবঙ্গের জন্য অবশ্যই উন্নয়নের জন্য আলাদা আমরা রোডম্যাপ দেব, এবং সেই রোডম্যাপ আমাদের যে যখন ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র যখন প্রকাশিত হবে, আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গের মানুষের সাথে ইনজাস্টিস হয়েছে, সেই জাস্টিস ভারতীয় জনতা পার্টি করবে। আচ্ছা, ভোট রয়েছে, বালুরঘাট থেকে কটি আসন পাবে বিজেপি? বালুরঘাট থেকে আমার বিশ্বাস, এবার দেখুন 6টি সিটের মধ্যে একটি সিট একটু টাফ আছে, বাদবাকি আমার মনে হয় যে ওই 6টি সিটও যদি আমাদের ইকুয়েশন ঠিকমতো হয়, 6 নাম্বার 6 নাম্বার যে সিট, তাহলে পরে আমরা 6টি জিতবো। এবারে প্রচারে কি আপনার ওয়াইফও নামবে? না, ওয়াইফ তো গতবার ও রাজনীতি থেকে দূরে থাকতে চাই, ইচ্ছেও নেই ওর রাজনীতিতে আসার। গতবার যেহেতু আমি রাজ্য সভাপতি ছিলাম, আমাকে গোটা রাজ্যে ঘুরতে হয়েছিল, আমার নিজের ভোট ছিল, তো কাউকে তো যাওয়া দরকার, তো আমার পার্টি থেকেই বারবার তাকে রিকোয়েস্ট করা হয়, সেই জন্য সে গেছিলো। সে তাতেই বলছে, বাবা নমস্কার, আমি আর নেই এর মধ্যে, কারণ মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, যেহেতু তাকে পরিবার সামলাতে হয়। আমিও রাজনীতিতে, সেও যদি রাজনীতিতে আসে বা সময় দেয়, স্বাভাবিকভাবে পরিবার টিকবে না, তো কাউকে একজনকে পরিবারের কথা ভাবতে হবে। ও পরিবারের কথা ভাবছে, পরিবারের কথাই ভাবুক। সুকান্তবাবু, বালুরঘাটকে লাস্ট যে 5 বছর রয়েছে তখন কেউ চিনত না, কিন্তু বর্তমানে আপনার নাম এবং বালুরঘাটে যেভাবে উন্নতি হয়ে যাচ্ছে দিনের পর দিন, একটা এয়ারপোর্ট হওয়ার কথা রয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে উন্নতি যে বালুরঘাটে দেখছি, সেটা কী করে সম্ভব হয়েছে? বিজেপি এলে কি আরও উন্নতি বাড়বে? দেখুন, আমি যখন এমপি হই প্রথম 2019-এ, এমপি হওয়ার পরেই বালুরঘাট যে বা দক্ষিণ দিনাজপুর জেলা বা বালুরঘাট যে শহর, যাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলাটাই সংগঠিত, তার যে মূল প্রবলেম, যে এর মূল প্রবলেম কি, প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা প্রবলেম থাকে, তো এর মূল প্রবলেম হচ্ছে কমিউনিকেশন ভালো ছিল না। কলকাতা যাওয়ার ডাইরেক্ট ট্রেন, স্লিপার ট্রেন, রাতের ট্রেন, রাতে চাপবো দিনে পৌঁছে যাবো, এরকম ট্রেন ছিল না। একটা হাওড়া ট্রেন ছিল, সপ্তাহে সব দিন চলতো না, 3 দিন চলতো।
তো আমি আসার পর যেটা আমার হাতে, অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে, সে রেল যোগাযোগ ব্যবস্থার উপর আমি নজর দিই। প্রথমেই ওই সপ্তাহে 2 দিন বা 3 দিন চলা হাওড়া ট্রেনটিকে 5 দিন করি, তারপরে দিল্লিগামী ট্রেন করি বালুরঘাট থেকে, নবদ্বীপ যাওয়ার ট্রেন করি, তারপরে শেষে দিল্লি এবং তার সাথে শিয়ালদা যাওয়ার ট্রেন। এই মুহূর্তে বালুরঘাটের নিজস্ব ট্রেন, মানে শিয়ালদাতে চাপলে পরে সোজা বালুরঘাটে নামবে, বালুরঘাটে চাপলে পরে সোজা শিয়ালদাতে নামবে। হ্যাঁ, আমি ওটাতেই যাতায়াত করি বেশি। তো এই ট্রেন তৈরি হওয়া বালুরঘাট স্টেশনকে যে ম্যাচিওর স্টেশন যাকে বলে, এখন তো অমৃতধারা স্টেশন হয়ে গেছে, তার আগে যে বেসিক অ্যামিনিটিসগুলো দরকার একটা স্টেশন থেকে ট্রেনকে অরিজিনেট করার জন্য, সমস্ত কিছু ওখানে করা, খোল নলচে বলতে দেয়া, বিভিন্ন প্রকল্প রেলের বন্ধ হয়ে গেছিলো, ক্যাপ্টেন অ্যাভয়েন্স বলে রেলের ভাষাতে, তাকে নিয়ে আসা, বালুরঘাট হিলি রেল প্রকল্প, যাতে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে, সেটাকে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, যার ফলে উত্তরবঙ্গের সাথে দূরত্ব কমে যাবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার, বা ওদিক দিয়ে দক্ষিণবঙ্গের ট্রেনও ভবিষ্যতে ওখান থেকে চ্যানেলাইজ করা যেতে পারে, অনেকটা শর্টকাট হয়ে যাবে। এই বিভিন্ন ধরনের যে রেলের কাজগুলো সেগুলো শুরু করি। তো স্বাভাবিকভাবে লোক বালুরঘাট এই শব্দটা, এখন রেলমন্ত্রীকে গিয়েও যদি কেউ বালুরঘাট বলে এক নামে চিনতে পারবে, রেলের মানচিত্রে সেটাকে আমরা এনে দিয়েছি। তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা, কৈলাস খেরের মতো শিল্পীকে বালুরঘাটে নিয়ে যাওয়া, এবং এই ধরনের নানা শিল্পীকে, এই রিসেন্টলি আমি গঙ্গারামপুরে আরেকজনকে শিল্পীকে নিয়ে গেছিলাম। তো এই বিভিন্ন আকৃতি কাক্কার গেছিলেন কিছুদিন আগে গঙ্গারামপুরে, সাচেত পরম্পরা গেছিলেন কিছুদিন আগে বালুরঘাটে। তো এরকম নানাভাবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাকে উপরের দিকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সফল হয়েছে কিছুটা, সেই জন্য মানুষের আশীর্বাদ পেয়েছি। মানুষের আশীর্বাদ এইভাবে থাকলে পরে আরও অনেক কিছু করব। এয়ারপোর্টটা নিয়ে লেগেছি, কিন্তু এয়ারপোর্ট রাজ্য সরকারের হাতে এখনও আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 1 টাকা দিয়ে রাজ্য সরকারকে এয়ারপোর্টটি দিয়েছিল। রাজ্য সরকার বলেছিল আমরা ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট করার পর উচিত ছিল রাজ্য সরকারের এয়ারপোর্ট অথরিটির হাতে তুলে দেওয়ার জন্য। তো দুর্ভাগ্যের বিষয়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে সেটা রাজ্য সরকার তুলে দেয়নি। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ থাকে, আমিই চালাবো, রাজ্য সরকার কীভাবে প্লেন চালাবে, চালাতে সম্ভব না রাজ্য সরকারের। সে এখনও সেই জেদ নিয়ে বসে আছে। আমি এতবার বলেছি বিভিন্নভাবে, মিডিয়ার মাধ্যমে, চিঠি দিয়ে, যে আপনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দিন, বাকিটা চালানোর দায়িত্ব আমার। ছোটো এটিআর চালাবো, 18 সিটের 20 সিটের, সেই ব্যবস্থা আমি করে নেব। আমার সেই ভগবানের আশীর্বাদে এবং মোদিজির আশীর্বাদে সেই জায়গায় আমি পৌঁছেছি যে ওইটুকু আমি নিজের কানেকশানে করে নিতে পারবো। কিন্তু রাজ্য সরকারের বাধার ফলে পারছি না। আমাদের সরকার এসে গেলে এই বাধাগুলো থাকবে না, আমি আলাদাভাবে ওই জেলার উন্নয়ন করতে পারবো। আমাদের মুখ্যমন্ত্রী হলে তাকে গিয়ে বললে পরে তিনি শুনবেন, সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটিকে দিয়ে দেবেন, আমি তার 6 মাসের মধ্যে প্লেন চালাবো সেখান থেকে। অনেক স্বপ্ন আছে, মানুষের উপর বিশ্বাস আছে। স্বপ্ন তো আমার একার স্বপ্ন নয়, স্বপ্ন হয়তো আমি দেখছি, কিন্তু দেখছি ওই জেলার সব মানুষের জন্য। সবাই মিলে এই স্বপ্নকে সফল করার চেষ্টা করতে হবে, এবং আমার বিশ্বাস এবার সফল হবে। উত্তরবঙ্গে প্রার্থনার জন্য, বিচারের জন্য আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। শঙ্কর ঘোষ, তিনি আপনাদের প্রার্থী শিলিগুড়ি থেকে, তিনি প্রচার বাদ দিয়ে বৃষ্টি মাথায় করে নিয়ে বসে রয়েছেন। আপনি কি যাবেন ওই? দেখুন, ধর্নাতে শঙ্কর ঘোষ বসেছে আমাদের বিধায়ক, এবং আজকেই আমার সাথে, মানে কোইন্সিডেন্টালি আজকেই সকালবেলা তার সাথে ফোনে কথা হয়েছে যে ধর্না নিয়ে সে কী প্ল্যান করছে, কতদিন চলবে। এবং এরপরেও আমি তাকে বলেছি যে এটাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, শুধু এক জায়গায় বসে থেকে না, অন্য জায়গায় ওয়ার্ডে গিয়েও ধর্নার বিষয়ে বলা, মানুষকে জানানো, তারপরে আবার রাত্রিবেলা এসে সেখানে ধর্নায় বসা। তো এই ধরনের প্ল্যানিং শঙ্কর ঘোষের তরফ থেকে হচ্ছে। বিচার পাবে, প্রার্থনা বিচার পাবে, চিন্তার কিছু নেই। বিচার আমরা দিয়েই ছাড়বো। এই সরকারকে বাধ্য করব বিচার ব্যবস্থার প্রতি যে আনুগত্য, অপরাধীদেরকে বিচার ব্যবস্থার আন্ডারে নিয়ে আসার জন্য, যেন অপরাধীরা তাদের সাজা পায়। আচ্ছা, এই যে ভোট প্রচার ছেড়ে দিয়ে বিচারের জন্য ধর্না, কোথাও কি আপনাদের ভোটের খাতাতে পড়বে না তো ফারাক? দেখুন, ভোট তো মানুষের জন্য। মানুষ যদি বিপদের মধ্যে থাকে, তার আগে সমাধান প্রয়োজন। মানুষ যদি বিচার না পায়, তার আগে সমাধান প্রয়োজন, বিচারের ব্যবস্থা হওয়া প্রয়োজন। তো আমি সেই জন্য শঙ্কর ঘোষকে বলেছি যে তার যে ধর্না, তার সাথে মানুষকে আরও বেশি করে সেখানে ইনভলভ করা, এবং মানুষ ইনভলভ হচ্ছে, মানুষ দেখছে যে শঙ্কর ঘোষ এবং বিজেপি লড়াই করছে। সুকান্তবাবু, ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন, দুটি আসনে কি শুভেন্দু অধিকারী হয়ে প্রচারে যাবেন, বা বাকি অন্যান্য যারা দাঁড়িয়েছে তাদের? দেখুন, আমাদের পার্টি হচ্ছে অর্গানাইজ বা ক্যাডার বেস পার্টি। আমাদের পার্টিতে কি হয়, আমরা কোথায় যাব এটা পার্টি ঠিক করে। যেমন আমি এখন উত্তরবঙ্গের যে নমিনেশন হবে,
তো নমিনেশনগুলোতে আমি উত্তরবঙ্গে মূলত থাকবো, দক্ষিণবঙ্গে হয়তো একটা দুটো জায়গায় যেতে পারি। তো পার্টি যদি ঠিক করে, এবং শুভেন্দুদা অবশ্যই তিনি সেখানে প্রার্থী, তিনি যদি ডাকেন, নন্দীগ্রামে যাওয়ার প্রয়োজন নেই। ওখানে তো নন্দীগ্রামে খুব ইজি ম্যাচ, হ্যাঁ মানে ওখানে কি বলবো, জিতে গেছে। ইন্ডিয়ার সাথে ইউএইর ম্যাচ আর কি, সেই টাইপের ম্যাচ আর কি। এইটাতে কম্পিটিশন হবে, লড়াই হবে। এখানে যদি পার্টি মনে করে প্রয়োজন আছে আমার, বা শুভেন্দুদা যদি মনে করে, অবশ্যই যাবো সেখানে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত মজুমদারকে, ধন্যবাদ। বাংলাহানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য, পডকাস্টে বসার জন্য। বালুরঘাটে বাসে ঝুলে ঝুলে কলেজে পড়াতে যাওয়া সুকান্ত মজুমদার, তিনি আজকে সিকিউরিটি নিয়ে এবং বাংলাকে রিপ্রেজেন্ট করছেন দিল্লিতে গিয়ে। এটাই বাংলার হয়তো গর্ব। এবং 26শে ভোটের আগে বিজেপি কতটা প্রস্তুত তা কিন্তু আজকের এই ইন্টারভিউতে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে দিয়েছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবং এই বলেই বাংলা হান্টের আজকের পডকাস্ট শেষ করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।